খুব আনন্দ হচ্ছে তাই না ছোট পাখি? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে ইগল কাকা। তোর এই আনন্দ আর বেশিক্ষণ থাকবে না। কেন কেন? আমার এই আনন্দ বেশিক্ষণ থাকবে না কেন শুনি? কারণ এখন আমি তোকে ধরে নিয়ে যাব। না না, আমাকে ধরো না, পারুল পালা। বোকা ছানা, তোকে আমি ধরবই ধরবো, পালিয়ে পার পাবি না তুই। এই বলে ঈগল পারুলের পিছু উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পারুলকে ধরে ফেলে। তুই এখন বন্দি, তোকে এখন আমার আসল আস্থানায় নিয়ে যাই। হা, 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 হা। না না, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। বাবা মা, বাঁচাও আমাকে। মা, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ঈগল পারুলের কথা শুনে ওকে নিয়ে মানুষের গ্রামের দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মানুষের গ্রামের এক নির্জন জায়গায় থাকা দুই লাউ বাড়ির সামনে চলে আসে। রমেশ বন্ধু, রমেশ বন্ধু, আমি এসেছি, বেরিয়ে এসো তুমি। আরে ঈগল, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। আর এই দেখো, একটা ছানাকেও ধরে এনেছি। আমি জানতাম তুমি এই কাজ করতে পারবে, তাই তো তোমাকেই এই দায়িত্ব দিয়েছি। দাও দাও, একে লাউ বাড়িতে বন্দি করে রাখি। তোমরা আমাকে কেন বন্দি করতে চাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি মায়ের কাছে যাব। শুধু তোকে নয়, তোর মতো আরো অনেক পাখির ছানাকে ধরে শহরে বিক্রি করব। শহরে তোর মতো পাখির ছানার দাম অনেক। যাও একে নিয়ে, আমি এবার চলি, দেখি আরো কোনো পাখির ছানা পাই কিনা। আচ্ছা বেশ বেশ, যাও। ঈগল চলে যায়। রমেশ পারুলকে একটা লাউ বাড়িতে বন্দি করে রাখে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে পারুলের মা পারুলকে পুরো বনে খুঁজতে থাকে। পারুল, মা পারুল, কোথায় তুই? সারা দে মা, পারুল, শুনতে পাচ্ছিস? সারা দে। দিদি, কি হয়েছে? এভাবে পারুলকে ডাকছো কেন? টুনি, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে। বলছো কি খুঁজে পাচ্ছ না মানে? ও কোথায় গেছে? জানি না রে টুনি, কোথায় গেছে? আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। দিদি, কেঁদো না, ওর কিচ্ছু হয়নি, চলো ওকে খুঁজি। টনি আর বিউটি পারুলকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে দুদিন কেটে যায়। কনক, এই কনক যে, আমাকে বাজি বলছি। এই নে বল। দে, এবার তুই আমাকে দে। টুকি কনক যখন এভাবে খেলছিল ঠিক তখনই ওখানে ঈগল চলে আসে হাতে একটা খাঁচা নিয়ে। আর টুকি কনক কিছু বুঝে ওঠার আগেই ওদের দুজনকে ধরে খাঁচায় বন্দি করে। এই যে ইগল কাকা, তুমি আমাদেরকে এভাবে খাঁচায় বন্দি করলে কেন? ছাড়ো, আমাদের ছেড়ে বলছি। তোদের ছাড়ার জন্য তো ধরিনি সোনামণিরা। তুমি ছানা চুরি ইগল, তাই না? আমাদের বন্ধু পারুলকে তুমি চুরি করেছো, এটা বনে সবাইকে আমরা বলে দিব। ছাড়ো, ছাড়ো আমাদের, ছাড়ো। তোরা ছাড়াও পাবি না, আর কাউকে কিছু বলতেও পারবি না। টুকি কনক ছটফট করতে থাকে। ঈগল আবার ওদের নিয়ে রমেশের কাছে আসে আর টুকিদের রমেশের হাতে দিয়ে বলতে থাকে, নাও, আজকে এদের সব কটাকে শহরে বিক্রি করে এসো। না না, আজ শহরে যাব না, একবারে অনেকগুলো ছানা কিনিয়ে তবেই যাব। এত কম ছানা নিয়ে গেলে যাওয়া আসা থাকা খাওয়াতেই সব টাকা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো ঈগল, আমি কি বোঝাতে চেয়েছি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে যাও, আরো ছানা ধরে নিয়ে এসো। আচ্ছা বেশ, যাচ্ছি আমি। আমার কনক। টনি, কোথায় গেল আমাদের ছানারা? আমার মৃত স্বামীর একমাত্র স্মৃতি ছিল টুকি। হে বিধাতা, তুমি আমার টুকিকে ফিরিয়ে দাও। আমি যে থাকতে পারবো না ওকে ছাড়া। টুকি মা, কোথায় হারালি তুই? ফিরে আয়। টনি কাকলি এভাবে কাঁদতেই থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। বন থেকে রোজ রোজ ছানারা হারাতেই থাকে। বনে এসব কি হচ্ছে কি? রোজ রোজ কারো না কারো ছানা হারাচ্ছে তো হারাচ্ছেই। বনে কোনো ডাইনি নেই, দৈত্য নেই, হিংস্র পশু নেই, তাহলে ছানাদের এভাবে গুম করছে কে? তোমরা কি কেউ কিছু জানো? দাদা, আমরা কেউ কিছু জানলে এতদিনে হাত গুটিয়ে বসে থাকতাম না।
বরং শাস্তি দিতাম আমাদের ছানাদের ক্ষতি করার জন্য। ঠিক বলেছে টুনি, যে আমাদের কোলের ধান কেড়ে নিয়েছে, বিধাতা যেন ওদেরকে কঠোর শাস্তি দেয়। শোনো, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে বনের আর একটাও ছানা না হারায়। যাও, এবার যে যার বাড়িতে ফিরে যাও। সবাই সবার বাড়িতে চলে আসে। এভাবে দিন কাটতে থাকে। ইগল, তুমি যে রমেশের কথা মতো বনের পাখিদের ছানা ধরে নিয়ে গিয়ে ওকে দিচ্ছ, ওকে তোমাকে টাকা দিবে? হ্যাঁ বউ, অবশ্যই দিবে। রমেশ আমাকে প্রতিজ্ঞা করেছে ও ছানাগুলোকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পাবে তার অর্ধেক আমাকে দিবে আর অর্ধেক ও নিবে। সত্যি বলছো? তাহলে তো আমরা ধনী হয়ে যাব। তা কয়টা ছানা ধরেছো এতদিনে? বেশি না বউ, মাত্র 7টা ছানা ধরেছি। রমেশ বলেছে 10টা ছানা হলেই ও শহরে নিয়ে যাবে, আর তারপর আমরা টাকার উপর শুয়ে থাকবো। আমাদের ঘর টাকায় ভরে যাবে। আমাদের যখন অনেক টাকা হবে, আমি কিন্তু 5 গহনা কিনবো, এই বলে দিলাম। তুমি আমার একটা মাত্র বউ, তুমি 5টা নয় 10টা গহনা কিনবে। এগুলি এগুলির সমস্ত কথা টুনি জানালা থেকে শুনতে পায়। তার মানে ইগলি অপরাধী? না না, আর দেরি নয়, আমি এক্ষুনি গিয়ে সবাইকে ইগলের কথা বলবো। টুনি সেখান থেকে বনে চলে আসে আর সবাইকে এগুলির কথা বলে। সব শুনে সবাই বেশ রেগে যায়। ওই বজ্জাত ইগল এসব করেছে, ওকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, ওর জন্য আমি সন্তানহারা হয়েছি। চলো সবাই ওকে গিয়ে শাস্তি দেই। দাদা দিদি, তোমরা শান্ত হও। এভাবে ওকে শাস্তি দিলে আমাদেরই ক্ষতি। আমাদের ছানারা এখন অক্ষত আছে, ওরা ওদের কিছুই করতে পারেনি। আমাদের ছানাদের ফিরে পাওয়ার জন্য আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তাহলে কি করব টুনি? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বল বল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শোনো। টুনি তার বুদ্ধির কথা সবাইকে বলে। সব শুনে কালু বলে, এটা দারুণ বুদ্ধি টুনি। তুই আর বিউটি ইগলের বাড়ির সামনে যা, আমরা মৌমাছির ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে দাদা দিদি, চলো। টুনি শুরু কর, ইগল এদিকে আসছে। দিদি জানো, কালু দাদা কালকে 10 বস্তা সোনার মোহর পেয়েছে গো। সে কি রে, কোথায় পেয়েছে এত মোহর? বনের গভীরে নাকি একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের ভিতর মোহর দিয়ে ভর্তি। তাই? তাহলে চল চল, আমরাও যাই ওখান থেকে মোহর আনতে। হ্যাঁ দিদি, চলো চলো। টুনি আর বিউটি এসব বলে চলে যায়। এদিকে কিছুটা দূরে ইগল দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনে ফেলে। কুড়ে ঘরে মোহর আছে? তাহলে আমার বন্ধু রমেশকে তো একবার বলতেই হয়। যাই বাবা, জলদি গিয়ে ওকে বলি। এই কথা বলে ইগল সেখান থেকে সোজা রমেশের কাছে চলে আসে আর রমেশকে সব কথা খুলে বলে। বলিস কি রে, সোনার মোহর আছে? তাহলে আর দেরি কেন, চলো চলো, এক্ষুনি গিয়ে সব মোহর নিয়ে আসবো। চল চল, এক্ষুনি গিয়ে সব মোহর নিয়ে আসবো। ইগল আর রমেশ লোভের বশবর্তী হয়ে বনের গভীরে টুনির বলা সেই কুড়ে ঘরের সামনে আসে। ইগল, এটাই সেই কুড়ি ঘর, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই, চলো ভিতরে প্রবেশ করি। ইগল আর রমেশ কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করে। কালু দাদা, ওরা ঘরের ভিতরে প্রবেশ করেছে। যাও জলদি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও। আর ঘরের ভিতরে মৌমাছি ভালো করে রেখেছো তো? হ্যাঁ, খুব ভালো করে রেখেছি। কালু বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর তখনই ভেতর থেকে ইগল আর রমেশের আর্তনাদ ভেসে আসে। ওরে মারি, ওরে বাবারে, এখানে তো কোনো মোহর নেই, এগুলো তো সব মৌমাছি। শেষ করলো রে, কামড়ে সব শেষ করলো রে, বাঁচাও। এই দরজাটা আবার কে লাগালো? এই কে বাইরে আছিস? দরজা খুলে দে, মরে গেলাম। শয়তানের দল, তোদের মরার জন্যই আমরা এই বুদ্ধি করেছি। এটা তো টুনির কণ্ঠ। টুনি বোন, বাঁচা, আমাদের বাঁচা, আমরা অন্যায় করেছি, আমাদের বাঁচা। তোদের বাঁচাবো, তার আগে বল আমাদের ছানারা কোথায় আছে? কোথায় রেখেছিস ওদের? ওরা আমার 2 লাউ বাড়িতে আছে। এবার আমাদের মুক্ত করো, আমাদের ক্ষমা করো, আর পারছি না। তোদের কোনো মুক্তি নেই, তোরা মর এখানে। দাদা দিদি, চলো
আমাদের ছানাদের মুক্ত করতে হবে। না টুনি, যাস না, আমাদের বাঁচা, বাঁচা আমাদের। টুনিরা ঈগল আর রমেশের কোনো কথাই না শুনে চলতে থাকে ওদের ছানাদের মুক্ত করার জন্য। এক পর্যায়ে টুনিরা রমেশের 2 লাউ বাড়িতে চলে আসে আর ওদের ছানাদের মুক্ত করে খুশি মনে বাড়িতে ফিরে আসে আর সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। অবশেষে আমি এই নীলছাই অরণ্যকণা বানাতে পেরেছি। এতদিন বনের পাখিদের সাহায্য করে আমি তাদের বিশ্বাস অর্জন করেছি, আর এখন সেটা কাজে লাগিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব। দেখলি তো আমি কিভাবে উড়ে এসে ডালে বসলাম। এখন তুইও চেষ্টা কর, তাহলে তুইও আমার মতো উঠতে পারবি কুহু। না মা, আমার ভয় করে। আমি তো চেষ্টা করি কিন্তু পারি না। এখন আমার খেলতে ইচ্ছে করছে। মা, ও মা, এখন আমি খেলতে চাই। অনেকক্ষণ থেকেই তো আমাকে উঠতে শেখালে, আর ভালো লাগছে না মা। ঠিক আছে মা, যা, কিন্তু বেশিক্ষণ বাইরে থাকিস না কেমন। খেলা শেষ করে তাড়াতাড়ি ঘরে ফিরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে মাঠের দিকে গেলাম। তুমি চিন্তা করো না। এরপর কুহু খেলার জন্য মাঠের দিকে যেতে থাকে। আরে কুহু, এত খুশি হয়ে কোথায় যাচ্ছিস? আমি খেলতে যাচ্ছি টুনি মাসি। আর টুনটুন কোথায় টুনি মাসি? ওকেও পাঠিয়ে দাও, আমরা না একসাথে খেলি। টুনটুন তো বাড়িতে নেই, ও কিছুদিনের জন্য ওর দিদার বাড়িতে ঘুরতে গেছে। ও তাই বুঝি? তাহলে তো আজ আমাকে একাই খেলতে হবে। এ কথা বলে কুহু সেখান থেকে চলে গেলে টুনিও তার বাড়িতে চলে আসে। আর অন্যদিকে শিয়াল তার নীল ছাই অরণ্যকণা নিয়ে একটি পুরনো গাছের নিচে গিয়ে সেই গাছের পাতায় তা লাগাতে থাকে। এবার কাল সকালের মধ্যে পুরো বন ঘন কুয়াশায় ঢেকে যাবে, আর ধীরে ধীরে এই নীলছাই অরণ্যকণা পাউডার বনের পাখিদের ঘুম পাড়িয়ে দিবে। আর কাল থেকে আমাকে কাজে লেগে যেতে হবে। কাল থেকে শুরু হবে আমার ভালো দিন, আর পাখিদের জন্য তা হবে কালো দিন। এরপর শিয়াল সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বনের চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এ কি, বনে এত ঘন কুয়াশা, কিন্তু এখনো তো শীতের সময় না। আর আমার গাছের কমলা কোথায় গেল? টোনা, টোনা, ওঠো, দেখো কি অদ্ভুত ঘটনা। আরে তাই তো, পুরো বন তো দেখছি ঘন কুয়াশায় ঢেকে গেছে, আর আমাদের হাঁস মুরগিগুলো তো দেখছি না। এগুলো কে চুরি করলো? টোনা, আমার না জানালা খোলার পর থেকে কেমন ঘুম ঘুম লাগছে। এখনই তো ঘুম থেকে উঠলে। না না, আমারও কেমন খটকা লাগছে। এখন আবার একটু স্বাভাবিক লাগছে। এসব কি হচ্ছে বলো তো? বনে তো এসব ঘটনা আগে কখনো ঘটেনি। যা দেখলাম এতে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এসব করেছে। আগে আমাদের এই বন রক্ষা করতে হবে, তারপর তাকে ধরা যাবে। চলো টুনি, আমরা তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলতে পারবে। কিন্তু টোনা, বাইরে গেলেই যে আমরা ঘুমিয়ে পড়বো। কিভাবে যাব তান্ত্রিকের কাছে বলো? দেখো টুনি, ঘন কুয়াশা শুধু আমাদের বনে ছেয়ে গেছে, এর ছিটে ফোটাও কিন্তু আকাশ ছুঁতে পারেনি। তাই আমরা আকাশে উড়ে উড়ে তান্ত্রিকের কাছে যাব। এখন দেরি না করে চলো। এ কথা বলে টোনাটুনি আকাশ পথে উড়ে উড়ে তান্ত্রিকের কাছে পৌঁছায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ঘন কুয়াশা তান্ত্রিককে কোনো ক্ষতি করতে পারে না। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, এসব কি হচ্ছে এ বনে? এক রাতের মধ্যেই বনের সবকিছু কেমন পাল্টে গেছে। অন্যদিকে এমন সময় বনের সব পাখিরা যে যার মতো কাজে যায়, কিন্তু আজ বনের পাখিরা এখনো ঘুমিয়ে। আমি জানতাম তোরা আসবি, আর এসব কিছু হচ্ছে নীলছাই অরণ্যকণার কারণে, যা 7 রকমের বিশেষ মাটি দিয়ে তৈরি।
আমরা কিভাবে এখন আমাদের বন আর বনের পাখিদের রক্ষা করব বলুন তান্ত্রিক বাবা। আপনি কিছু একটা করুন যাতে এই কুয়াশা কেটে যায় আর পাখিরা জেগে ওঠে। আমি কিছুই করতে পারবো না টোনাটুনি। এই বিপদ থেকে একমাত্র গোলাপ রানী আমাদের রক্ষা করতে পারবে। আর তার দেখা পেতে হলে যে তোদের গোলাপ রাজ্যে যেতে হবে। আপনি কি জানেন গোলাপ রাজ্য কোথায়? আমাদের বলুন, আমরা গোলাপ রানীর কাছেই যাব। গোলাপ রাজ্যে যেতে হলে তোদের উল্টো স্রোতের নদী পার হতে হবে। আর তোরা তো উঠতে পারিস, তাই তোদের সেই নদী পার হতে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাহলে এক্ষুনি গোলাপ রাজ্যে যাচ্ছি। এরপর তারা তান্ত্রিক বাবার কাছ থেকে বিদায় নিয়ে গোলাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর অনেক কষ্টে উল্টো স্রোতের নদী পেরিয়ে অবশেষে তারা গোলাপ রাজ্যে পৌঁছে যায়। একে, তোমরা আমাদের এই গোলাপ রাজ্যে কি করছো? নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গোলাপ রানীর কাছে এসেছো। তুমি ঠিকই বলেছো প্রজাপতি, কিন্তু গোলাপ রানী কোথায়? আমরা তো তাকে খুঁজে পাচ্ছি না। তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের গোলাপ রানীর কাছে নিয়ে যাচ্ছি। এরপর প্রজাপতি টোনাটুনিকে গোলাপ রানীর কাছে নিয়ে গেলে টোনাটুনি গোলাপ রানীকে তাদের বনের সমস্যার কথা খুলে বলে। চিন্তা করো না টোনাটুনি, তোমরা বিপদে পড়ে আমার কাছে এসেছো, তাই আমি তোমাদের খালি হাতে ফেরত পাঠাবো না। এই যে একটা কালো গোলাপের গাছ দেখছো, ওটা তোমরা নিয়ে যাও। কিন্তু কালো গোলাপ গাছ দিয়ে আমরা কি করব? আমরা যে গাছ নিতে আসিনি। তোমরা এই গাছ নিয়ে তোমাদের বনে রোপণ করবে, আর যখন ওই কালো গোলাপের রং সাদা হয়ে যাবে তখন বুঝবে তোমাদের বনে নীলছাই অরণ্যকণার প্রভাব কেটে গেছে, বুঝলে? বুঝতে পেরেছি গোলাপ রানী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এরপর তারা গোলাপ রানীর দেয়া গাছটি নিয়ে সোজা তাদের বনে চলে আসে। আর বনে ফিরেই তারা গাছটি রোপণ করে ফেলে। দেখেছো টোনা, কালো গোলাপটা কেমন ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে? তার মানে আমাদের বন এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে, আর পাখিরা সব আবার জেগে যাবে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? না না, আমার 7 বছরের অপেক্ষা আর প্রতিদিনের করা কষ্ট এভাবে বিফলে যেতে পারে না। আমার তৈরি নীলছাই অরণ্যকণা অনেক শক্তিশালী ছিল। কে কে তার এই শক্তি নষ্ট করে দিল? নীলছাই অরণ্যকন্যার প্রভাব কেটে যেতে দেখে শিয়াল রেগে চিৎকার করে ওঠে। আর তার চিৎকার শুনে বনের পাখিরা সেখানে চলে আসে। একই শিয়াল, তুই আমার বাড়িতে কি করছিস? আর কাকে বলে আমার গাছের ফল ছিঁড়ছিস? ইগো দাদা, তোমার ঘুম ভেঙেছে? তার মানে আমরা সফল হয়েছি টোনা। কি? তার মানে তোরা এই নীলছাই অরণ্যকণার শক্তি নষ্ট করেছিস? কিন্তু কিভাবে? এসব তুমি কি বলছো শিয়াল দাদা? তার মানে তুমি এসব করেছো? আমরা তোমাকে কত বিশ্বাস করেছিলাম। ছি! শিয়াল, তুই এভাবে আমাদের পিঠে ছুরি মারলি? তুই উপরে উপরে আমাদের সবাইকে সাহায্য করতি, আর তলে তলে এসব ছিল তোর মনে? শিয়াল দাদা, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না, কারণ আমরা তোমার মতো নই। তাই ভালো হবে তুমি নিজে এই বন ছেড়ে চলে যাও। না, তোরা আমাকে এভাবে বন থেকে তাড়িয়ে দিতে পারিস না। আমি এই বনের সদস্য, আমি যাব না এখান থেকে। তুমি একটা ভুল করেছো, তার জন্য তোমার উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া আর লজ্জিত হওয়া। তা না করে তুমি উল্টো আমাদের সাথে তর্ক করছো। বন ছেড়ে না গেলে আমরা সবাই মিলে তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। না না, আমি যাচ্ছি, তোদের এসব করতে হবে না। আর পারলে তোরা সবাই আমাকে। শিয়াল টোনার কথা শুনে ভয় পেয়ে যায় আর তার কথা শেষ না করেই বন ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো, ধূর্ততা দিয়ে কিছু সময় লাভ হয়, কিন্তু সৎ পথে থাকলে সবার ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।